নাউন হচ্ছে মিম, বয়স হলো 300, 400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট। এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা নিয়ে করি। একটা গাড়ি সা করে বেরিয়ে এলো 38-2 এলগিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি রাত্রে, এবং সোজা ঢুকে পড়ল বাঙালি রাস্তার ভেতর। না 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 না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতেরও আত্মায়। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলো দিয়ে ওই মহানিষ্ক্রমণ। 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তার উপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কে? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। এত গর্বের জিনিস ইতিহাস শুরু হবে। আমার মনে হয় সেরা ভিলেন হলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন? কেন? বারে তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো। কি হতো বাংলা সিনেমার নায়ক হলো? সে তো ক্লিফ রিচার্ডও ছোটবেলায় কলকাতায় ছিলেন, মানে হাওড়ায়, কিন্তু সে তো একই হলো। অত বড় একটা গায়ক এখানে থাকলে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনকেই শুরু করে দিতেন। আর পেলে? পেলে কলকাতায় ছিলেন না? কিংবা লিওনেল মেসি? ফুটবল নিয়ে আর কি মারবে না বলে দিলাম। 1911 সাল আইএফএ শিল্ডের ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেব টিম ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল করছে সেই দিনটা। ওই সালেই কিন্তু আচার্য নীলকর সাহেবকে মারছে। তা দেখে দর্শকের মধ্যে থাকা ব্রিটিশ সৈন্যরা স্টেজে উঠে সব লন্ডভন্ড করে দিল। তারপরের বছর প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এসেছিলেন, তাঁকে অভ্যর্থনা করা নিয়ে ব্যঙ্গ নাটক। আবার অত্যাচারী পুলিশ কমিশনারকে নিয়ে স্যাটায়ার। ব্যাস, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, সেন্সরের খাড়া। শোনো, যার সেন্স বেশি তার পেছনে সেন্সর লাগবে। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দেমন্দ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজগাজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। তা বটে, রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া মানুষ কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু টস খায় না। এদিকে নাকি গোটা ব্রিজে একটা স্ক্রু নেই। ওই জন্যেই যাদের মাথার স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসে। ওখান থেকে
ভিউটা ইমাজিন করতে পারছো? আরে বাবা, আমি পারবো না? বছরের পর বছর ভিক্টোরিয়া মেমোরিয়ালের টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টস এর এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের ঘর ধরে কথা ওড়ানো, আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। ভিউজ আর নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? শুধু চেনো না, ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো। কখনো হাওয়া দিলে বাই বাই করে ঘোরো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে ধুয়ো খায়, কখনো আবার জাপানিদের বোমা খাওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে দিয়ে ব্ল্যাক আউট করা হয়। কত হাসির তো কিছু নেই, তোমার মুখে তো কঙ্কালের পোঁছ নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় শয় লোক মরেছে, আর অন্য লোকেরা তাদের ডিঙিয়ে নির্দ্বিধায় অফিস করেছে, আড্ডা মারতে গেছে, ফ্যান দাও ফ্যান দাও চিৎকার চাপা দিতে দরজা জানলা বন্ধ করে গ্রামাফোনের গান শুনেছে, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদী ফটো? দেখো, যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল, সে তো ঠিক। আর দুর্ভিক্ষটা সরকার, রাজনীতিবিদ, আমলাদেরও তৈরি। স্বয়ং উইনস্টন চার্চিলও সে দায় এড়াতে পারেন না অতগুলো লোকের মৃত্যুর, যাদের সম্পর্কে তিনি বলেছিলেন, এমনি না খেতে পাওয়া বাঙালিরা আরেকটু না খেতে পেলে বিরাট ক্ষতি নেই। সেটাও মনে রেখো। এও মনে রেখো, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়ে, এই শহরে। তা অবশ্য ঠিক। 1942-এ তৈরি হওয়া আইপিটি, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় কত মণিমুক্ত জন্ম হয়েছে তার ইয়ত্তা নেই। আচ্ছা, শুধু নবান্ন কেন, আরো অনেক অবিস্মরণীয় গান, নাটক, সিনেমা জন্মেছে এখান থেকে। আইপিটিআর তো ঝলমলে হিরে উৎপল দত্ত, সুচিত্রা মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, তৃপ্তি মিত্র, ঋত্বিক ঘটক এবং এরই ভাবশিষ্য মৃণাল সেন। শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করব, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হই হই করে চলেছিল অনেক দূর। 43-এর দুর্ভিক্ষের প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি। যখন 76-এর মন্বন্তর এসেছিল, সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। তখনও পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করব, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটিএ থাকতো। তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকারও ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জল শৌচ চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ঢুলছিলে। আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি? আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি? I am sorry, very sorry, I am sorry, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি। আমারে ফ্রড করে, আমারে ফ্রড করে। আমার দারুণ মজা লাগছিল। যে চপচপে তেল মেখে
চার ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায় তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো, বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচের আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। এ তো ভারী গোলমেলে ব্যাপার। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল, সেই লোকই আবার দুর্গাপুজো চালু করলো। একদম। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুড়িয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে ওভাবে যুদ্ধে নামত না। যুদ্ধে নাম তো ঠিক, শুধু প্রপার নামগুলো বদলে যেত। ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690 24 আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসেরও শুরু। ভুল ভুল, তোমার কথাটা সম্পূর্ণ ভুল। চার্নক আসার অনেক আগেই কবিকঙ্কর মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495 বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চার্নক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিঙ্ক না সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়ত? আর বঙ্কিমচন্দ্র, উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকত? সব শেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? কি হাবিজাবি বকছো? মনে রেখো, শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে। তোমার রাইটার্স বিল্ডিং এ অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দীনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসতো প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন, সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ পেট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির শহর। ভারতবাসী আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যে মনুমেন্টকে 1828 তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির 2টো যুদ্ধ জয়ের জন্য, কমান্ডার ডেভিড অক্টনলির স্মরণে 1969 কিনা তার নাম বদলে করে দেওয়া হলো শহীদ মিনার। উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতার যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে অত রাগের কিছু নেই, আমি শুধু ভাবছিলাম কি হলে কি হতো। বাবা প্র্যাকটিস করো, এটাও ভাবো কলকাতায় যদি বাঘ সিংহ ঘুরে বেড়াতো তাহলে কি কি হতো। আরে কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে
বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ, আশুতোষ মুখোপাধ্যায়। আর সিংহ? হ্যাঁ, সিংহও তো ছিল, কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন হুতম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তারা। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়েছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি, তার লেখা সব নাকি আবছা, আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি রাজধানীর পর থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠল যার ঝলমলানি থামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ, ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বলো, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট, এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902 পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930 ফিজিক্সে নোবেল পেলেন সিভি রামন। 1979 মাদার টেরেসা পেলেন নোবেল শান্তি পুরস্কার। 1998 পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019 পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়। নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে ঝলঝল করছেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, যিনি উদ্ভিদ বিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম অইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর পুরোধা, যার নামে বোসন করা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। ভাই তুমি থামো তো, এত বিজ্ঞানীদের মেলা বসে গেছে যেখানে, সেটা কিন্তু অবৈজ্ঞানিক হুজুগেরও আঁকড়া। 1857 সাল কলকাতা এলো মরা ফেরার হুজুগ। কেউ বলল এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসবে। কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল, প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে, দেখে এলাম রানাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোটা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979 হুজুগটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে,
সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন ঘুরত। স্কাইল্যাবের টুকরো অবশ্য কয়েকটা পড়েছিল, কিন্তু কলকাতার ধারে কাছে নয়, অস্ট্রেলিয়ার পার্থ আর অন্য কয়েকটা জায়গায়। আমি বলি কি, সব সেরা হুজুগ হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগলেন। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ঘুলঘুলির গণেশ, কেউ বাদ নেই। পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগলো। এমন মিরাকেল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই ডিরোজিওর অদৃশ্য খুশি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে তর্ক করো, যাচাই করো, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ করো। আর সেই ছাত্ররা, বলা ভালো শিষ্যরা, ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম গোড়া ব্রাহ্মণদের ঝাঁকুনি দিয়ে সমাজটাকে শোধরানোর চেষ্টা করত, 70-এর দশকেও একদল ছেলেপুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়াও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক ভোট প্যাঁচওয়ালা। রাত্রির জুড়ে বোমা আর পুলিশের জিপের শব্দ, আর দিনের বেলা গঙ্গা জুড়ে উজ্জ্বল যুবকদের লাশ ভেসে যাওয়া দৃশ্য। তোমার গায়ে অনেক গরম রক্ত ছিটকে পড়েছিল। আদর্শ, প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোমান্টিক নস্টালজিয়া। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে। কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম গড়ে তুলবে না? কেন ওই কথা বলবে না? কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়? দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার, তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। কথা ভাবলে সত্যি দাগ লেগে যায়। শুধু ঠাকুর পরিবারের কথা বলতে গেলেই তো হাঁপিয়ে পড়ব। এরা বোধহয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস ভরে দিত। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতাও। দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তো 3 ঘন্টায় গড়গড়িয়ে ডিকটেশন দিয়ে লিখে ফেললেন ব্রাহ্ম ধর্মের বই। গগনেন্দ্রনাথ অসামান্য চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আনছেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তাঁর আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়।
রায় পরিবার, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যের কাঠামো গড়ে দিচ্ছেন, বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিং এ আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছেন, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় প্রাচ্য পাশ্চাত্যের গুণগুলোকে একটা গেলাসে গুলে সকালে উঠেই খেয়ে নিতেন। হ্যাঁ, ঠিক বলেছ। এই মিলিজুলিটা আমাদের চিরকাল আছে। 1835-এ মেডিকেল কলেজে তো স্থাপিত হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। আবার এ শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলেই তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955-এ পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমায় নিউ ওয়েভ আনলেন। তিনি তো স্পষ্টই বলতেন, হলিউডের ছবি না দেখলে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন না। অথচ সাহেবরা তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই মিশেল, এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জায়। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন। আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। নাচানাচি করে তেমনি তথাকথিত পরাজিতকেও তার মূল্য দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে। কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়োলেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিলোলেন তা দিয়ে মাপতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাশ ততদিন, সত্যজিৎ রায় যতদিন, ঋত্বিক ঘটক ততদিন, শম্ভু মিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন। পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সুটে ব্যানার্জিকেও, হেমন্ত মামলা সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও কুর্নিশ জানাব, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও। নিখিল ব্যানার্জির সেতারে বুধ থাকব। এগুলো হুজুগ নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947-এ দেশভাগের পর উদ্বাস্তুরা দলে দলে এসে পৌঁছল ওই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তের পরাজিতদের মুখে টেনে নিতে এত অনীহা কেন? তখন তাদের বিদ্রোহ কেন, অবহেলা কেন, বলতে পারো? সে হয়তো গোড়ার দিকে ছিল। তারপর যতই ঘটি বাঙাল লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার পাতে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছেন। কলকাতা তো কাউকে ফেরায় না। তা ঠিক, শেষমেশ সবাইকে নিয়ে কাবাব খায় বা বিরিয়ানি। এই যে দুটো নাম বললে, এই খাবারগুলোই কলকাতায় আসতো না যদি না আরেক পরাজিতকে কলকাতা সসম্মানে ঠাঁই দিত। সেটা আবার কিরকম? ওয়াজেদ আলী শাহ, আউধের নবাব। তাকে ইংরেজরা, ঘড়িটা দেখুন তো, চমকে তাকিয়ে সবাই দেখলো ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে।